কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সামরিক উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক সাম্প্রতিক ভাষণে 2018 সালে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে হাইতি ও আফ্রিকান দেশগুলো নিয়ে অবমাননাকর মন্তব্য করার কথা স্বীকার করেছেন। পশ্চিম আফ্রিকার দেশ নাইজার মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 75% শেয়ার বিক্রি সম্পন্ন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে পাকিস্তানের বিমান পরিবহন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সামরিক উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঘটনাটিকে অসম্মানজনক আখ্যা দিয়ে নয়াদিল্লি বলেছে, এতে বিশ্বজুড়ে বিষ্ণু ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। 24শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সংযম দেখিয়ে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানায় ভারত। কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ডের পক্ষ থেকেই মূর্তিটি ভাঙা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্যমতে কম্বোডিয়ার প্রিয়া বিহার প্রদেশের মুখপাত্র লিম চান পানহা জানিয়েছেন, 2014 সালে নির্মিত এই বিষ্ণু মূর্তিটি থাইল্যান্ড সীমান্ত থেকে প্রায় 100 মিটার ভেতরে কম্বোডিয়ার আনসেস এলাকায় অবস্থিত ছিল। 22শে ডিসেম্বর একটি ব্যাকহো লোডার দিয়ে মূর্তিটি ভেঙে ফেলা হয়, যার ভিডিও নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মন্দির ও মূর্তি ধ্বংসের এই ঘটনা নিন্দনীয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু ও বৌদ্ধ দেবতারা এই অঞ্চলের বহু মানুষের কাছে পূজনীয় এবং এটি এক যৌথ সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তিনি আরও প্রাণহানি, সম্পত্তি ও ঐতিহ্যের ক্ষতি এড়াতে দুই দেশকে কূটনৈতিক আলোচনার পথে ফেরার আহ্বান জানান। এদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষ এখন পর্যন্ত মূর্তি ভাঙার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ শুরু হয়। 5 দিনের লড়াই শেষে ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বিরতি হয়, তবে চলতি মাসে আবার লড়াই শুরু হয়েছে। এ পর্যন্ত 40 জনের বেশি নিহত ও প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্তে নতুন সংঘর্ষে থাই বাহিনীর ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। Somalians ripped off that state for billions of dollars. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক সাম্প্রতিক ভাষণে 2018 সালে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে হাইতি ও আফ্রিকান দেশগুলো নিয়ে অবমাননাকর মন্তব্য করার কথা স্বীকার করেছেন। যদিও সে সময় তিনি এমন মন্তব্যের অভিযোগ অস্বীকার করেছিলেন, এবার প্রকাশ্যে তা মেনে নেন। ভাষণে ট্রাম্প সোমালিয়াকে নোংরা, দূষিত, ঘৃণ্য এবং অপরাধে পরিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আফগানিস্তান, হাইতি, সোমালিয়া ও আরও কয়েকটি তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসনের উপর স্থায়ী নিষেধাজ্ঞার পক্ষে জোরালো অবস্থান নেন। ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে বর্ণবাদী, বিভাজনমূলক এবং অভিবাসন বিরোধী বলে আখ্যা দিয়েছেন। কানাডা ও ইউরোপ সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ট্রাম্পের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। এদিকে নিউ রিপাবলিকান পত্রিকার লেখক গ্রেগ সার্জেন্ট অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাম্প্রতিক জরিপের বরাতে জানান, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অনুমোদনের হার নেমে এসেছে মাত্র 38%। বিশ্লেষকদের মতে অভিবাসন, নাগরিকত্ব বাতিলের হুমকি এবং ব্যাপক প্রত্যাবর্ষণ নীতি তার জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ। ট্রাম্পের এসব বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজার মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নাইজার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি নাইজারের নাগরিকদের উপর নতুন প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ভ্রমণ ও কূটনৈতিক যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। নাইজার নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজার সব মার্কিন নাগরিককে স্থায়ীভাবে ভিসা দেওয়া বন্ধ করেছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য মার্কিন নাগরিকদের নাইজারের ভূখণ্ডে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। দেশটির কূটনৈতিক সূত্র জানিয়েছে, পারস্পরিক নীতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নাইজারে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের প্রতিফলন। এর আগে গত 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞার তালিকা বাড়িয়ে 40টি দেশে নেওয়া হয়। এই তালিকার মধ্যে নাইজারও রয়েছে, যাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপরে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই তালিকায় নাইজারকে অন্তর্ভুক্তির পর দেশটির ভেতরে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জোরদার করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 75% শেয়ার বিক্রি সম্পন্ন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে পাকিস্তানের বিমান পরিবহন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। 23 ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক নিলামে 135 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় 48 কোটি 20 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ দিয়ে পিআই এর সংখ্যাগরিষ্ঠ মালিকানা অর্জন করে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। এই লেনদেনকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বেসরকারীকরণ চুক্তিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। নিলামে সরকারের নির্ধারিত রেফারেন্স মূল্য ছিল 100 বিলিয়ন রুপি। এতে 3টি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নিলাম প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। নিলাম শুরুর আগে টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আর্থিক লেনদেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ হওয়া জরুরি। 2 দফা দরপত্র জমা দেওয়ার পর সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্ধারিত হয় আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। চুক্তি অনুযায়ী তারা বর্তমানে বিক্রিত 75% শেয়ারের মালিক হলেও ভবিষ্যতে অবশিষ্ট 25% শেয়ার কেনার সুযোগও পাবে। নিলামে পিআইএ কেনার দৌড়ে লাকি সিমেন্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম 134 বিলিয়ন রুপি দর দিলেও আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ সর্বোচ্চ দর দিয়ে এগিয়ে যায়। 1955 সালে প্রতিষ্ঠিত পিআইএ একসময় পাকিস্তানের জাতীয় গর্ব ছিল, বিশেষ করে 1960-এর দশকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আধুনিক ভাবমূর্তির জন্য পরিচিতি পায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিরাপত্তা ত্রুটিতে সংস্থাটির সুনাম নষ্ট হয়। 2020 সালে করাচিতে A320 দুর্ঘটনার পর ইউরোপ ও যুক্তরাজ্যে ফ্লাইট নিষিদ্ধ করা হয়। চলতি বছর এই নিষেধাজ্ঞা উঠে গেলেও যুক্তরাষ্ট্রে এখনো পিআই এর ফ্লাইট চালু হয়নি এবং বর্তমানে মাত্র 18টি বিমান সক্রিয় রয়েছে।